টি-20 ক্রিকেট নিয়ে তো আমরা সবাই খুব উত্তেজিত থাকি, তাই না? কিন্তু আজ আমরা একটু অন্যরকম টি-20 নিয়ে কথা বলবো। অন্যরকম 220? হ্যাঁ, এর নাম টি-20 সিটিং রুল। নামটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আসলে এটা একটা হেলথ টিপস বলা যেতে পারে। ও আচ্ছা, 220 সিটিং রুল। একদম। আর এটা কিন্তু একদম টাটকা একটা গবেষণার উপর ভিত্তি করে এই মে 2025-এই পাবলিশ হয়েছে। ইন্টারেস্টিং তো বটেই। আসলে কি বলুন তো, আমরা আজকাল যেভাবে জীবন কাটাই, মানে বেশিরভাগ সময় তো বসেই কাটে। ঠিক তাই। আর এই দীর্ঘক্ষণ বসে থাকার যে একটা খারাপ প্রভাব শরীরে পড়তে পারে, সেটা আমরা হয়তো সবসময় খেয়াল করি না বা পাত্তা দিই না। হুম। তো এই 220 রুল সম্ভবত সেই ক্ষতিকর প্রভাবগুলো কমানোর একটা সহজ উপায় হতে পারে, বিশেষ করে ধরুন যাদের ব্লাড সুগার নিয়ে সমস্যা আছে বা হার্টের রোগের ঝুঁকি আছে। হ্যাঁ, তাদের জন্য এটা বেশ কাজের হতে পারে। অবশ্যই। আর আমাদের আজকের এই যে আলোচনা, এর পুরোটাই কিন্তু ওই মে 2025-এর গবেষণাটার উপর ভিত্তি করে। আমরা চেষ্টা করব একটু গভীরে যাওয়ার। ঠিক কি এই 220 রুল, কেন এটা জরুরি, কারা উপকার পাবেন, এসব আর কি। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি হলো রোজকার জীবনে এটাকে কাজে লাগাবো কি করে। চলুন তাহলে শুরু করা যাক এ বিষয়টার গভীরে যাওয়া। বেশ, তাহলে প্রথমেই যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, এই 220 সিটিং রুল জিনিসটা ঠিক কি, এর মূল আইডিয়াটা কি? আইডিয়াটা আসলে খুবই সহজ, খুবই সাধারণ। নিয়মটা হলো মোটামুটি একটানা 20 বা 30 মিনিট বসে থাকলেন তো, হ্যাঁ। ব্যাস, তারপর অন্তত 2 মিনিটের জন্য একটু উঠে নড়াচড়া করা। ও মাত্র 2 মিনিট? হ্যাঁ, মাত্র 2 মিনিট। সেটা হতে পারে একটু হেঁটে নিলেন, বা চেয়ারে বসেই একটু স্ট্রেচিং করলেন, কিংবা ধরুন একটু নিজের জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া করলেন। আসল কথা হলো একটানা বসে থাকার যে ব্যাপারটা, সেটাকে ভেঙে দেওয়া। শুনতে তো খুবই সিম্পল লাগছে, কিন্তু এর পেছনে সায়েন্সটা কতটা শক্ত? ওই যে গবেষণাটার কথা বলছিলেন মে 2025-এর, সেখান থেকে কি পাওয়া গেছে? এখানেই আসল মজাটা। রিসার্চের সবচেয়ে অবাক করার মতো যে ফাইন্ডিংটা, সেটা হলো যারা প্রতি 20 বা 30 মিনিট পরপর উঠে মাত্র 2 মিনিটের জন্য একটু হালকা নড়াচড়া করেছেন, হ্যাঁ। দেখা গেছে খাওয়ার পর তাদের ব্লাড সুগার লেভেল যে হঠাৎ করে বেড়ে যায়, সেই বেড়ে যাওয়াটা প্রায় 24 থেকে 30% পর্যন্ত কমে গেছে। বলেন কি, 24 থেকে 30%? শুধু ওইটুকু নড়াচড়ায়? হ্যাঁ, ভাবা যায় এত ছোট একটা অভ্যাসে এত বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট। এটা হলো ছোট ছোট অভ্যাসের বিরাট প্রভাবের একটা দারুণ উদাহরণ। সত্যি তো। এটা তো গেল ব্লাড সুগারের কথা। আর কিছু? হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেছে। ওই একই গ্রুপের লোকেদের শরীরে ইনসুলিনের মাত্রাও কিন্তু বেশ খানিকটা কমেছে। ও আচ্ছা, কতটা? প্রায় 23 থেকে 26% পর্যন্ত। আর মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো আন্দাজে বলা কথা নয়, এগুলো সরাসরি রিসার্চ থেকে পাওয়া ডেটা। না না, অবশ্যই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এই রিসার্চের আরও একটা ইন্টারেস্টিং দিক কি জানেন? কি? এই যে উপকারগুলো পাওয়া যাচ্ছে, এগুলোর সাথে কিন্তু ওই ব্যক্তির বয়স কত, বা তার ওজন, তিনি পুরুষ না মহিলা, বা তার ফিটনেস লেভেল কেমন, এগুলোর তেমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাই নাকি? তার মানে এটা প্রায় সবার জন্যই কাজ করতে পারে? হ্যাঁ, তেমনটাই মনে হচ্ছে। নিয়মটা বেশ ইউনিভার্সাল। এমনকি খুব সাধারণ হাঁটা চলার মতো লো ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি করেও এই ফল পাওয়া যাচ্ছে। এটা দারুণ খবর, কারণ তাহলে তো এটা অনেকের পক্ষেই করা সম্ভব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই যে নিয়মটা, 20-30 মিনিট পর 2 মিনিটের ব্রেক আর নড়াচড়া, এটা শরীরের ভেতরে ঠিক কিভাবে কাজ করে? কি এমন হয় যে ব্লাড সুগারের ইনসুলিনের উপর এত প্রভাব পড়ছে? আচ্ছা, বিষয়টা বুঝতে হলে আমাদের একটু দেখতে হবে, যখন আমরা একটানা অনেকক্ষণ বসে থাকি তখন ঠিক কি হয়। হুম। যখন আমরা ঘন্টার পর ঘন্টা প্রায় নড়াচড়া না করে বসে থাকি, আমাদের শরীরের যে বড় বড় মাসেলগুলো আছে, বিশেষ করে পায়ের মাসেল, সেগুলো প্রায় ঘুমিয়ে পড়ে, হুম। নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা। আর মাসেল যদি নিষ্ক্রিয়কেও থাকে, তাহলে তো তার এনার্জি বা ফিউয়েলের দরকারও কমে যায়, তাই না? ঠিক তাই। মাসেলের প্রধান ফিউয়েল কি? গ্লুকোজ বা শর্করা, হুম। যেটা রক্ত থেকে আসে। হুম। তো মাসেল যখন ইনঅ্যাক্টিভ, তখন সে রক্ত থেকে এই গ্লুকোজটাকে আর আগের মতো ব্যবহার করতে পারে না। এর ফল কি? রক্তে সুগার জমতে থাকে? একদম, রক্তে অব্যবহৃত গ্লুকোজের পরিমাণ বাড়তে শুরু করে। ওহ, আচ্ছা। ঠিক এই পয়েন্টেই কিন্তু 2020 রুল ম্যাজিকের মতো কাজ করে।
যখন আমরা ওই ২০-৩০ মিনিট পর উঠে ২ মিনিটের জন্য একটু নড়িচড়ি, হটা বা স্ট্রেচিং। হ্যাঁ, তখন ওই ঘুমন্ত মাসেলগুলো যেন আবার জেগে ওঠে, অ্যাক্টিভ হয়ে যায়। আর মাসল অ্যাক্টিভ হওয়া মানেই তার আবার এনার্জি লাগবে। ঠিক, তখন সে আবার রক্ত থেকে গ্লুকোজ টানতে শুরু করে নিজের চাহিদা মেটাতে। আচ্ছা, বুঝতে পারছি। এর ফলে দুটো খুব জরুরি ঘটনা ঘটে। ১ নম্বর, রক্তে যে অতিরিক্ত সুগারটা ছিল সেটা মাসল ব্যবহার করে নেয়, ফলে সুগার লেভেল নিয়ন্ত্রণে আসে। আর ২ নম্বর, ২ নম্বর, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। এই ইনসুলিন সেন্সিটিভিটি, এটা একটু সহজ করে বললে ভালো হয়। হ্যাঁ অবশ্যই। ধরুন ইনসুলিন হলো একটা চাবি, আর আমাদের শরীরের কোষগুলো হলো তালা। আচ্ছা। এই ইনসুলিন চাবির কাজ হলো তালা খুলে রক্ত থেকে সুগারকে সেলের ভেতরে ঢোকানো, যেখানে সেটা এনার্জি হিসেবে ব্যবহার হবে। ওকে। সেন্সিটিভিটি ভালো থাকার মানে হলো ইনসুলিন চাবিটা সহজেই কোষের তালা খুলতে পারছে আর সুগার সেলে ঢুকতে পারছে। বুঝলাম। আর যখন সেন্সিটিভিটি কমে যায়, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন ব্যাপারটা হয় উল্টো, মানে তালাটা যেন জং ধরে গেছে। চাবিটা ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, ফলে সুগার রক্তেই জমতে থাকে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের একটা প্রধান কারণ। ও, তার মানে 220 রুল মেনে চললে এই রেজিস্ট্যান্স কমার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। তার মানে এই নিয়মটা শুধু খাওয়ার পর ব্লাড সুগার কমানোর একটা টোটকা নয়, এর একটা বেশ গভীর ফিজিওলজিক্যাল বেনিফিটও আছে। একদম। আর গবেষণায় যে পাওয়া গেছে, ইনসুলিনের মাত্রাও কমেছে ২৩ থেকে ২৬%। সেটারও কিন্তু একটা আলাদা সুবিধা আছে। সেটা কিরকম? দেখুন, যখন ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে শরীরের কম ইনসুলিন লাগে, তার মানে কি আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে অত বেশি ইনসুলিন বানানোর জন্য খাটতে হচ্ছে না। হ্যাঁ, তা তো বটেই। দীর্ঘমেয়াদে এটা প্যানক্রিয়াসের উপর চাপ কমায়, যা কিন্তু ওভারঅল মেটাবলিক হেলথের জন্য খুব ভালো। বাহ, দারুণ ব্যাখ্যা তো। তাহলে বোঝা যাচ্ছে এই সহজ সরল দেখতে নিয়মটার পেছনে বেশ সলিড সায়েন্টিফিক কারণ আছে। ঠিক তাই। এখন প্রশ্ন হলো এই নিয়মটা কাদের জন্য সবচেয়ে বেশি দরকারি, মানে কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। সত্যি কথা বলতে কি, এখনকার লাইফস্টাইলে আমরা প্রায় সবাই কম বেশি উপকৃত হতে পারি। তবে হ্যাঁ, কিছু গ্রুপ আছে যাদের জন্য এটা হয়তো আরও বেশি জরুরি। যেমন ধরুন, যারা অফিসে কাজ করেন, দিনের বেশিরভাগ সময় ডেস্কে বসে কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, এটা খুব কমন সিনারিও। ছাত্রছাত্রীরাও তো। অবশ্যই, ছাত্রছাত্রীরাও এই ক্যাটাগরিতে পড়বে। ক্লাসে বা বাড়িতে পড়ার সময় একটানা বসে থাকা, নড়াচড়ার সুযোগও কম, ইচ্ছাও হয়তো কম থাকে। ঠিক। আর গৃহিণীদের কথাও ভাবা দরকার। অনেক সময় বাড়ির কাজের ফাঁকে বা ধরুন টিভি দেখার সময় নিজের অজান্তেই হয়তো অনেকটা সময় এক জায়গায় বসে কাটান। একদম। আসলে মূল কথাটা হলো, যে কেউ যিনি মনে করেন যে তার দিনের একটা বড় অংশ বসেই কাটে, সে যে কারণেই হোক, কাজের জন্য, পড়ার জন্য বা এমনি অভ্যাসের বশে, তিনি কিন্তু এই নিয়ম থেকে লাভ পেতে পারেন। বেশ, নিয়মটা বুঝলাম, কারণটাও বুঝলাম, কাদের জন্য জরুরি সেটাও একটা ধারণা পেলাম। এবার আসি আসল কথায়, প্র্যাকটিক্যাল দিকটায়। মানে এটাকে অভ্যাসে পরিণত করা। হ্যাঁ, রোজকার রুটিনে এটাকে অ্যাব করব কিভাবে, মানে সহজ কিন্তু এফেক্টিভ উপায় কি হতে পারে? এখানেই এই নিয়মটার আরেকটা সুবিধা, এটা অ্যাপ্লাই করাটাও বেশ সহজ। সবচেয়ে ভালো উপায় হলো প্রতি ২০ বা ৩০ মিনিট অন্তর একটা রিমাইন্ডার বা অ্যালার্ম সেট করে নেওয়া। ফোনে বা স্মার্ট ওয়াচে? হ্যাঁ, আজকাল তো সবার কাছেই থাকে এগুলো, খুব সহজেই সেট করা যায়। আচ্ছা, অ্যালার্ম বাজলো, তারপর ওই ২ মিনিটে ঠিক কি করতে হবে? মানে জিমে যাওয়ার মতো ব্যাপার তো নয় এটা। একেবারেই না। ওই ২ মিনিটে খুব সাধারণ কিছু করলেই যথেষ্ট। আসল উদ্দেশ্য হলো শরীরটাকে একটু নাড়ানো, ব্লাড সার্কুলেশনটা একটু বাড়ানো। যেমন ধরুন, একটু হালকা হেঁটে নিলেন, ডেস্ক ছেড়ে করিডোর পর্যন্ত বা ঘরের মধ্যেই কয়েক পাক। আচ্ছা। বা ধরুন, চেয়ারে বসেই কয়েকটা সিম্পল স্ট্রেচ করলেন, হাত দুটো উপরে তুলে টানটান করা, ঘাড় ডানে বামে ঘোরানো, কাঁধটা একটু রোল করা। এগুলো তো সহজেই করা যায়। বা ধরুন, নিজের জায়গায় দাঁড়িয়ে একটু হালকা জগিং বা কয়েকটা স্কোয়াটস, এমনকি একটু লাফালাফি করা বা শরীরটাকে একটু ঝাঁকিয়ে নেওয়া, তাহলেও চলবে। একটু হাসাহাসি করে নিলেন, তাতেও কিন্তু পুরো শরীরে একটা নাড়া লাগে। তার মানে খুব ফ্লেক্সিবল ব্যাপারটা। হ্যাঁ, একদম। বা ধরুন জল খেতে বা ওয়াশরুমে যাওয়ার সময় একটু বেশি হেঁটে এলেন, বা সম্ভব হলে দুটো সিঁড়ি বেয়ে উঠে নেমে এলেন। ফোন এলে দাঁড়িয়ে কথা বলা,
এটাও তো হতে পারে। অবশ্যই। মূল কথা হলো একটানা বসে থাকার যে মনোটোনি সেটাকে ব্রেক করা। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। বলুন। ধরুন অফিসে খুব জরুরি একটা কাজ করছি বা একটা মিটিং চলছে, তখন প্রতি আধ ঘন্টা পরপর উঠে 2 মিনিট নড়াচড়া করাটা কি একটু অদ্ভুত দেখাবে না, বা কনসেন্ট্রেশন ব্রেক হবে না? এটা খুব স্বাভাবিক একটা চিন্তা, আর অনেকেরই এই সমস্যাটা হতে পারে। এর কয়েকটা উপায় ভাবা যেতে পারে। যেমন, প্রথমত, অফিসের কালচার যদি খুব ফর্মাল হয়, হয়তো সবসময় উঠে দাঁড়ানো যায় না। সেক্ষেত্রে চেয়ারে বসেই কিছু হালকা ব্যায়াম করা যেতে পারে। যেমন ধরুন গোড়ালি ঘোরানো বা পায়ের পাতা আপ ডাউন করা। এগুলো বাইরে থেকে তেমন বোঝা যায় না, কিন্তু মাসলগুলো তো একটু অ্যাক্টিভ হলো। হ্যাঁ, এটাও ঠিক। আর মনোযোগ নষ্ট হওয়ার ব্যাপারটা? শুরুতে হয়তো একটু ডিস্ট্র্যাকশন লাগতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো অনেক স্টাডি আবার উল্টো কথা বলে। দেখা গেছে এই রকম ছোট ছোট ব্রেক আসলে লং টার্মে কনসেন্ট্রেশন আর প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। তাই নাকি? কিভাবে? কারণ এটা ব্রেনকে একটু রিফ্রেশ করে। ব্লাড সার্কুলেশন বাড়ার কারণে ব্রেনও একটু বেশি অক্সিজেন পায়, সজাগ হয়। আর মিটিংয়ের কথা যদি বলেন, এখন তো অনেক জায়গাতেই স্ট্যান্ডিং মিটিংয়ের চল হচ্ছে। হ্যাঁ, শুনেছি। বা হয়তো কলিগসদের সাথে কথা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যেতে পারে। কিছু চ্যালেঞ্জ থাকলেও একটু চেষ্টা করলে বা অভ্যাসে আনলে ম্যানেজ করা সম্ভব। একদম। আর এটা তো আর প্রতিদিন 100% পারফেক্টলি করতেই হবে এমন নয়। হয়তো কোনোদিন 30 মিনিটের জায়গায় 40 মিনিট হয়ে গেল, বা 2 মিনিটের জায়গায় 1 মিনিট হলো। হ্যাঁ, সেটাও তো একেবারে না করার চেয়ে অনেক ভালো। কনসিস্টেন্সিটাই আসল। ঠিক তাই। পারফেকশনের চিন্তা না করে শুরু করাটাই বড় কথা। আচ্ছা, তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা থেকে হেলথ বেনিফিটগুলো আরেকবার একটু গুছিয়ে বলি। হ্যাঁ, অবশ্যই। প্রধান যে উপকারগুলো সেগুলো তো আমরা আলোচনা করলামই। 1 নম্বর ব্লাড সুগার কন্ট্রোল, বিশেষ করে খাওয়ার পরে যে স্পাইকটা হয় সেটা কমানো। হুম। 2 নম্বর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে আর টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে হেল্প করতে পারে। আর 3 নম্বর? প্যানক্রিয়াসের ওপর চাপ কমানো, যেহেতু কম ইনসুলিন লাগছে শরীর চালাতে। এগুলো তো গেল সরাসরি মেটাবলিক হেলথের উপকার। এর বাইরেও কি কিছু লাভ হতে পারে? যদিও মূল গবেষণাটা হয়তো সুগার আর ইনসুলিন কেন্দ্রিক ছিল। হ্যাঁ, এই নির্দিষ্ট গবেষণাটা মূলত মেটাবলিক মার্কারগুলো দেখলেও অন্যান্য অনেক রিসার্চ থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে এই সিটিং ব্রেক করার আরও কিছু পরোক্ষ লাভ থাকতে পারে। যেমন? যেমন ধরুন মেন্টাল ফোকাস আর মুড। ছোট ছোট ব্রেকগুলো মেন্টাল ফ্যাটিগ কমায়, মনোযোগ বাড়াতে পারে আর মুডও ভালো রাখতে পারে। আচ্ছা। আর মাসল আর হাড়ের স্বাস্থ্য। একটানা বসে থাকলে কোমর, ঘাড়, পিঠে যে একটা স্টিফনেস আসে বা ব্যথা হয়, হুম। নিয়মিত নড়াচড়ায় সেটা কমতে পারে। লং টার্মে হাড়ের স্বাস্থ্যও ভালো থাকার কথা। আর ব্লাড সার্কুলেশন তো আছেই। হ্যাঁ, সামান্য নড়াচড়াতেও কিন্তু পুরো শরীরের রক্ত সঞ্চালন বাড়ে। আর এই গবেষণাটা যেহেতু বেশ নতুন, মে 2025-এর, এটা কি আগের জানা তথ্যের সাথে মিলছে, নাকি একদম নতুন কিছু বলছে? এটা আসলে আগে যা যা জানা ছিল সেটাকেই আরও শক্তপোক্ত করছে বলা যায়। মানে একটানা বসে থাকা যে খারাপ, সেটা নিয়ে তো অনেকদিন ভরেই কথা হচ্ছে। হ্যাঁ। এই গবেষণাটা বিশেষ করে যেটা দেখাচ্ছে সেটা হলো এই খারাপ প্রভাবটা কাটানোর জন্য কতটা কম বিরতি আর কতটা সাধারণ নড়াচড়াও যথেষ্ট হতে পারে। মানে ওই মিনিমাম ডোজ কতটা দরকারি সেই ধারণাটা দিচ্ছে। বেশ। তাহলে আলোচনা শেষে এসে আমরা যদি মূল কথাগুলো আরেকবার মনে করিয়ে দিই সবার জন্য। আমরা কথা বললাম 220 সিটিং রুল নিয়ে। নিয়মটা খুবই সহজ। প্রতি 20 থেকে 30 মিনিট বসে থাকার পর অন্তত 2 মিনিটের জন্য উঠে একটু নড়াচড়া করা। আর এর প্রধান সায়েন্টিফিক বেনিফিট হলো ব্লাড সুগার আর ইনসুলিন লেভেল কন্ট্রোলে সাহায্য করা, যে ভবিষ্যতে ডায়াবেটিস বা হার্টের সমস্যার ঝুঁকি কমাতে পারে। আর এটা করাটাও খুব সহজ, শুধু একটা রিমাইন্ডার আর একটু ইচ্ছে। হ্যাঁ, আর যেমনটা বলা হলো, যারা দিনের অনেকটা সময় বসেই কাটান তারা অবশ্যই এই সহজ অভ্যাসটা নিজেদের জীবনে যোগ করার কথা ভাবতে পারেন। এটা হয়তো স্বাস্থ্যের দিকে একটা ছোট কিন্তু খুব পাওয়ারফুল স্টেপ হতে পারে। একদম সামান্য একটা পরিবর্তন, কিন্তু লাভ অনেক। পরীক্ষা করে দেখতে ক্ষতি দিই, তাই না? একেবারে। এই 220 রুল নিয়ে কথা বলতে বলতে একটা অন্য চিন্তাও আসছে মাথায়। এত সহজ একটা জিনিস, অথচ এর ভেতরে এত বিজ্ঞান, এত প্রভাব। হুম। এটা একটা বড় প্রশ্ন তুলে দেয় না, যে আমাদের রোজকার জীবনে এরকম আরও কত ছোটখাটো জিনিস বা অভ্যাস আছে যেগুলোকে আমরা হয়তো তেমন গুরুত্বই দিই না।
কিন্তু সেগুলোর হয়তো আমাদের স্বাস্থ্যের উপর, বিশেষ করে এই যে মেটাবলিক সমস্যাগুলো বাড়ছে, হ্যাঁ সেগুলোর উপর বিরাট প্রভাব থাকতে পারে। হ্যাঁ ঠিক তাই। এখানেই আজকের আলোচনার শেষ চিন্তাটা। এই গবেষণাটা আমাদের ভাবতে বাধ্য করছে। আমরা সাধারণত কতটা ব্যায়াম করলাম, কতটা ইন্টেন্সিটিতে করলাম, সেটার উপর জোর দিই। ঠিক। কিন্তু এই রিসার্চটা যেন বলছে কতটা করলাম তার পাশাপাশি কখন করলাম, কত ঘন ঘন করলাম। বিশেষ করে একটানা বসে থাকাকে ভাঙার জন্য যেই নিয়মিত বিরতি, সেটাও কি সমান গুরুত্বপূর্ণ, বা হয়তো কিছু ক্ষেত্রে আরও বেশি? মানে ব্যায়ামের টাইমিং বা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সময়ে বা নিয়মিত বিরতি, এই দিকগুলো হয়তো আগামী দিনে স্বাস্থ্য গবেষণায় আরও বেশি ফোকাস পাবে। আপাতত এই 220 রুল আমাদের সেই দিকে ভাবার একটা খুব ভালো আর প্র্যাকটিক্যাল উপায় দেখাচ্ছে।